সকালে আয়েশা ঘুম থেকে উঠে দেখল আহিল নেই ঘরে। ঘড়িতে সকাল ৬:৩০ বাজে। আয়েশার মনে পড়ল আহিল খুব তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে, তাই আয়েশাও উঠে পড়ল আর কাবার্ড থেকে শাড়ি বের করে চোখ কচলাতে কচলাতে ওয়াশরুমের দিকে যেতে থাকল। ঘুমু ঘুমু চোখে চলার কারণে ধূপ করে কাওর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আয়েশা চিৎকার দিয়ে উঠল, আয়েশা, মাম্মি গো! গেলাম গো, আমার মাচা গেল রে কোনো খাম্বারে। হ্যাঁ, আমায় ধাক্কা দিলই বিয়ে হবে না তোর? আস্ত একটা সার বিয়ে হলে তোর বউ শাকচুন্নি হবে আর তোর ঘাড় মটকাবে। টেলা কোথাকার, চোখ কপালে নিয়ে হাটে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। একটা বাচ্চা মেয়েকে চোখে দেখে না? এই যে আমার পড়ে গিয়ে কত লাই, 1 মিনিট আমার ব্যথা করছে না কেন? আমি কি এখনো ঘুমের মধ্যে রয়েছি? এতক্ষণ আয়েশা চোখ বুজেছিল, এবার আস্তে করে চোখ খুলল। আয়েশা চোখ খুলতেই দেখল ও হাওয়ায় ঝুলছে, পড়ে যায়নি, কেউ ওর শক্ত করে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা, কোনো বেটা হনুমান আমাকে ধরেছচ্ছে। সামনে তাকাতেই আহিলকে দেখে ঢোক গিলতে গিলতে কথা শেষ করল। আহিল আয়েশার দিকে তীক্ষ্ণ চোখে ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে, সেই দেখে আয়েশার লাফ মেরে উঠে গিয়ে দূরে সরে দাঁড়ালো আহিলের থেকে আর বলল, আয়েশা, তুই আমার কোমর জড়িয়ে ওভাবে দাঁড়িয়েছিলিস কেন? হ্যাঁ আহিল, কারণ তুই টেলির মতো চলছিলিস আর আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলিস। বাই দ্য ওয়ে, তুই এতক্ষণ আমাকে গালি দিচ্ছিলিস কেন? আয়েশা, আব গালি কোথায়? ওগুলো তো আমি ভালোবেসে ডাকি। হিহিহি, দাঁত বার করে হেসে। আমি যাই, হ্যাঁ টাটা, বলেই দৌড় দিল ওয়াশরুমে। আহিল তো বোকার মতো দাঁড়িয়ে আছে, কি হলো কিছুই বুঝল না। আহিল, উফ ভগবান, কেন যে এই পাগলিটাকে ছেড়ে আমেরিকা গেছিলাম। হাফ পাগলি ছিল, এখন ফুল পাগলি হয়ে আমাকে পাগল করে দেবে। প্লিজ গড সেভ মি। উপর দিকে তাকিয়ে নিচে আহিল বসে সবার সাথে ব্রেকফাস্ট করছিল, তখন হঠাৎ করেই ওর চোখ সিঁড়ির দিকে গেল আর আহিল ব্রেডটা মুখের সামনে ধরে হা করে তাকিয়ে আছে। আয়েশা সিঁড়ি দিয়ে নামছে, একটা সুতির কালো শাড়ি পরে, প্লিট করে শাড়িটা পরেছে আর লম্বা এক ছেয়ে চুলগুলো ছাড়া, টপ টপ করে জল পড়ছে সেই চুল থেকে, আর কপালের ছোট চুলগুলো ভিজে কপালে লেপ্টে রয়েছে। মুখে কোনো মেকআপ নেই। আয়েশা যত ব্রেকফাস্ট টেবিলের কাছে এগিয়ে আসছে তত আহিলকে নেশা ভর করছে। আহিলের হাত থেকে শেষমেশ ব্রেডটাই পড়ে গেল আর সেই দেখে আরোহী আর আহিলের মা হেসে দিল, আর আরোহী একটা চাপড় মারল আহিলের হাতে আর আহিলের ঘোর কাটল। আহিল তাকিয়ে দেখল আয়েশা এসে আহিলের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে আর আয়েশার গালগুলো লাল হয়ে রয়েছে এবং ও নিচের দিকে তাকিয়ে আছে। আহিল বুঝল আহিলের চাহনিতে আয়েশা লজ্জা পেয়েছে, যাতে আয়েশার গালগুলো লাল হয়ে রয়েছে এটা দেখে আহিল বিড়বিড় করে বলল, আহিল, এই মেয়েটা আজকে আমাকে জানে মারবে। ওহ গড! বিড়বিড় করে আরোহী। এ ভাইয়া, আহিলকে ধাক্কিয়ে, কি ভাবছিস এতক্ষণ ধরে আর বিড়বিড় করে কথা বলছিস কেন? আহিল কিছু বলতে যাবে তার আগেই ওখানে জ্যাক এসে উপস্থিত হল আর বলল, জ্যাক, হেই এভরিওয়ান, গুড মর্নিং। আরোহী, গুড মর্নিং। মুচকি হেসে আহিল, তুই আজ এত সকালে? জ্যাক, এটা আমার গুড মর্নিং এর রিপ্লাই। আহিল, এটা কি আমার কোয়েশনের রিপ্লাই? আহিলের মা, তোরা খেতে বসে কি শুরু করলি বলতো? তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে নে। আরোহী, তোর টিফিন রেডি করে দিয়েছ, নিয়ে যাস। আহিল, তাড়াতাড়ি খেয়ে নে, আমি তোকে আর আয়েশাকে ড্রপ করে অফিস যাব। আহিলের মা, আয়েশা কোথায় যাবে বাবাই? আহিল, মেডিকেল কলেজ যাবে মমো। আয়েশা, তুই ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে, আমি তোকে কলেজে ড্রপ করে দেব। আয়েশা, কলেজে তো আমার অ্যাডমিশন করা হয়নি, আমি কি করে? আহিল, তুই তোর পছন্দের কলেজে অ্যাডমিশন পেয়ে গেছিস, আমি ফর্ম তুলে অ্যাডমিট করে দিয়েছি। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আজকে থেকে কলেজ যাবি আর রোজ এই টাইমে আরুর সাথে রেডি থাকবি, আমি তোদের ড্রপ করে দেব। শিট ক্লিয়ার? চুপচাপ খেতে বসো এবার। আয়েশা চেয়ার টেনে আহিলের পাশে বসে পড়ল আর মনে মনে বলল,
আয়েশা, বেটা খচ্চর বদ পোলা, বিদেশে গিয়ে একটা হিটলার হয়ে ফিরেছে। ওই যে বলে না এমনিতেই ছাই, তার মধ্যে হাওয়াইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম থেকেই খরচ ছিল, এখন হিটলার হয়ে ফিরেছে। কলেজে ভর্তি করেছিস ভালো কথা, ভালোভাবে বল সেটা তা না। লোজ এর সময় লেডি হয়ে থাকবি। ইজ ইট ক্লিয়ার? ভেঙিয়ে যত সব মনে মনে আয়েশা ব্রেকফাস্ট করে যখন উপরে রেডি হতে যাবে তখন আহিল আয়েশার হাত টেনে নিয়ে সিঁড়ি দিয়ে হেঁচড়াতে হেঁচড়াতে নিজের ঘরে নিয়ে চলে গেল। আয়েশা কিছুই বুঝতে পারল না, ও তো ধীরে সুস্থে রেডি হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আহিল এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন ওকে। আহিল আয়েশাকে রুমে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিল আর দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আয়েশা কিছু বলতে যেতে নিলেই বাম হাত দিয়ে আয়েশার ঘাড় ধরে আর ডান হাত দিয়ে আয়েশার কোমর ধরে ওকে দেয়ালে চেপে ধরে আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহিল আয়েশার ঠোঁট দুটো শুষে নিচ্ছে আস্তে আস্তে, আর আয়েশা ও আহিলের স্পর্শ পেয়ে চোখ বুজে আহিলের শার্ট দুহাত দিয়ে খামচে ধরে আছে। আহিলের ডান হাত আয়েশার উন্মুক্ত কোমর থেকে উঠে আয়েশার কাঁধে গেল আর আয়েশার শাড়ির আঁচল যেখানে ভাঁজ করে পিন দিয়ে লাগানো ছিল সেটা টান মেরে ছিঁড়ে ফেলল আর আয়েশার শাড়ির ভাঁজটা খুলে গেল। আহিল আয়েশার ঠোঁট ছেড়ে বলল, আহিল, খুব শখ না সবাইকে নিজের কোমর দেখানোর, পেট দেখানোর? খুব শখ তোর নিজের শরীর দেখানোর সবাইকে? আর কোনো দিন যদি দেখেছি প্লিট করে শাড়ি পরতে তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর শোন, কাবার্ডে চুড়িদার আর সালোয়ার রাখা আছে, ওগুলো পরে কলেজ যাবি। ভুলেও যদি শাড়ি পরে কলেজ গেছিস তো কলেজের মুখও দেখতে পাবি না কোনো দিন। মনে রাখবি তোর শরীরের ওপর, তোর ওপর যদি কারো অধিকার থাকে তাহলে সেটা এই আহিলের। সেটা নজর হোক আর স্পর্শ, আই ডোন্ট কেয়ার, ড্যাম ইট। আয়েশার ঘাড়ের পিছনে হাত দিয়ে নিজের দিকে টেনে শেষের কথাগুলো বলল আর বেরিয়ে গেল। আয়েশা আহিলের প্রথম কথাগুলো শুনে চোখে জল এলেও শেষের কথাগুলো শুনে মনে মনে হাসল আর কাবার্ড থেকে সালোয়ার নিয়ে চলে গেল রেডি হতে। রেডি হয়ে আয়েশা বাইরে বেরিয়ে দেখল আহিল পুরো অফিস আউটফিটে গাড়িতে হেলান দিয়ে চোখে সানগ্লাস দিয়ে এক হাত দিয়ে ফোন চালাচ্ছে আর এক হাত পকেটে গুজে রেখেছে। আহিলের দিকে এগিয়ে যেতেই আয়েশাকে আহিল ড্রাইভিং সিটের পাশের ডোরটা ওপেন করে দিল আর আয়েশা চুপচাপ গিয়ে বসে পড়ল। আহিল মনে মনে হাসল, কারণ আয়েশা কোনো মেকআপ করেনি, সামান্য লিপস্টিকটাও লাগায়নি। আহিল ড্রাইভ করে বেরিয়ে গেল। আরোহীর এক্সট্রা ক্লাস থাকায় ও স্কুটি নিয়ে চলে গেছে। আয়েশার কলেজ এসে পড়ায় আহিল গাড়ি থামালো আর আয়েশা নেমে যাওয়ার আগেই বলল, আহিল, আমি তোকে ছুটির সময় নিয়ে যাব, একা আসার চেষ্টা করবি না আর কোনো ছেলের সাথে কথা বলবি না পড়াশোনার বিষয় ছাড়া। আর কোনো রকম চালাকি তুই করবি না, সেটা আমার তোর প্রতি বিশ্বাস আছে, সো ইউ ক্যান গো নাও। আয়েশা, তুই আমাকে বিশ্বাস করিস নাকি অবিশ্বাস করিস সেটাই বুঝে উঠতে পারলাম না, বলেই ডোর ওপেন করে চলে গেল। আহিল, এই প্রশ্নের উত্তর তো আমার কাছেও নেই আয়ু, আমার ভিতর যে কি চলছে তা তুই বুঝবি না। আহিল নিজের অফিসে চলে গেল। আহিল অফিসের কাজ সেরে আয়েশার কলেজে ঢুকবে তার আগেই একজন সিকিউরিটি গার্ড বলল, গার্ড স্যার, আয়েশা ম্যাডাম তো চলে গেছেন, তাও এই কিছুক্ষণ আগে। আহিল, হোয়াট? কার সাথে গেছে? গার্ড, স্যার তা তো আমি জানি না, কিন্তু যতদূর মনে হয় ওনার চেনা পরিচিত কেউ, বিদেশি দেখতে একদম। বেশ হাসতে হাসতেই তো বেরিয়ে গেলেন। আহিল, কোথায় গেছে, কিছু বলেছে? গার্ড, না স্যার, তবে ওই যে ওই দিকটা গেছেন, ওই পোড়াবাড়ির রাস্তায়। আহিল কাকে বেশ একটা কল করল আর সঙ্গে সঙ্গে চলে গেল ওই দিকে। আয়েশা, আপনি কি চান? কেন করছেন আমার সাথে এমন? ছেড়ে দিন প্লিজ, আমায় যেতে দিন, আমায়। আমার আহিল আমাকে খুঁজবে, আমাকে যেতে দিন ওর কাছে। আহিল বলল। অজানা ব্যক্তিটি আয়েশার গায়ে ঝাঁপিয়ে পড়তে নিলেই আয়েশা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের ওড়নায় আঙ্গুল প্যাঁচাচ্ছে। আয়েশার সাথে ঘটে যাওয়া আগের মুহূর্তটাকে আয়েশা যতটা না ভয় পেয়েছে তার চাইতেও বেশি এখন ভয় পাচ্ছে, কারণ ওর সামনে দাঁড়িয়ে একজন রাগে ফোঁস করছে। এটা আর কেউ না আহিল, যার রাগকে আয়েশা সাংঘাতিক ভয় পায়। আয়েশা কি করবে,
কি বলবে এসব ভাবতে না ভাবতেই আহিল শান্ত গলায় আয়েশাকে জিজ্ঞেস করল, আহিল, আমায় না বলে কেন বেরিয়েছিস তুই কলেজ থেকে? শান্ত গলায়। আয়েশা, আমি মমা মানে। আহিল, আমি জিজ্ঞেস করেছি কেন বেরিয়েছিস তুই কলেজ থেকে আমায় না বলে, একটু জোরে। আয়েশা, আসলে আমি। আহিল, আই সেড আমাকে না বলে কেন বেরিয়েছিস? আয়েশার দুবাহু জোরে চেপে ধরে চিৎকার করে। আহিল, যদি কিছু হয়ে যেত আজকে তখন কি করতিস তুই? আমি বলেছিলাম আমাকে না বলে কোথাও বেরাবি না, আমি বলেছিলাম আমি এসে তোকে বাড়ি নিয়ে যাব। বলিনি? চিৎকার করে। আয়েশা ভয় কিছু বলতে পারছে না, কারণ আহিলের মুখটা পুরো লাল হয়ে গেছে রাগে। আহিল উত্তর না পেয়ে গাড়ির বোনাটের উপর জোরে একটা ঘুষি মারতেই আয়েশা কেঁপে উঠল আর বলতে শুরু করল, আয়েশা, আহিল আমি বেরোতে চাইনি, আমি অনেকবার বলেছি তুই এসে আমাকে নিয়ে যাবি, তখন ও আমাকে বলল তুই নাকি বলেছিস ওকে নিয়ে যেতে আমায়, তাই ও এসেছে, এক নাগারে বলে ফেলল। আহিল, ফোন করিসনি কেন আমায়? ফোন করিসনি কেন বল? আসলে তুইও বেরোতে চেয়েছিলিস, তোর মতো মেয়েরা আর কি বা চাইতে পারে, হাড়ে হাড়ে চিনি এখন তোকে আমি। আয়েশা, ফোন তো তুই সেদিন ভেঙে দিয়েছিস, আমি কি করে ফোন করতাম? ওর কাছ থেকে ফোন করতে চেয়েছিলাম কিন্তু দেয়নি, আশেপাশে আরও ও ছিল না যে ওর ফোন দিয়ে ফো করতাম আমি, এতই যখন খারাপ মেয়ে আমি তাহলে বাঁচাতে গেলি কেন? যা হওয়ার হতো আমার, মরে গেলে যেতাম। আয়েশা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল। আহিল চুপ করে গেল, আসলেই তো ও নিজে আয়েশার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলেছিল আর আরও ও তো ক্লাসে ছিল। রাগের মাথায় আয়েশাকে এইসব কথা বলা উচিত হয়নি, তাও আবার এই পরিস্থিতিতে। রাগ এতটাই মাথায় চড়ে গেছিল আহিলের যে কি বলতে কি বলে ফেলেছে খেয়ালই করেনি। আহিল আস্তে আস্তে আয়েশার দিকে এগুলেই আয়েশা পিছিয়ে যায় চোখ মুছতে মুছতে। আহিল এক ঝটকায় আয়েশার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিতেই আয়েশা মুচড়া মুচড়ি করতে লাগে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আহিল তো আহিলই জোর করে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় আয়েশাকে, আর আয়েশাও আহিলের জোরের সাথে না পেরে চুপচাপ শান্ত হয়ে আহিলের বুকে মাথা রেখে নাক টানতে থাকে আর হিচকি তুলতে থাকে। কিছু সময় আগে আয়েশাকে ছুঁড়ে মারে বিছানার ওপর, আর আয়েশা সোজা হয়ে বসে বিছানার উপর পিছনে সরতে সরতে বলে, আয়েশা, জ্যাক কেন আপনি আমার সাথে এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমাকে ছেড়ে দিন প্লিজ। আহিল আমাকে খুঁজবে, ও বলেছে ও নিজে এসে আমায় বাড়ি নিয়ে যাবে। জ্যাক, হা 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 হা, কিন্তু সেটা যে আর হবে না। আগে তুই আমাকে এখন আনন্দ দিবি, না হলে তুই মরবি আর সাথে তোর আহিল ও। আয়েশা, না হহ, আহিলের কোনো ক্ষতি করবেন না, আপনি আর আহিল তো বন্ধু, তাহলে কেন এমন করছেন? জ্যাক, তোর জন্য, তুই যা চিস আছিস তাতে আহিল যে কি করে তোকে ভোগ না করে রয়েছে কে জানে? নাকি সব হয়ে গেছে? আয়েশা চুপ করে গেল এই কথাটা শুনে, কারণ ওর এই কথাটা শুনে নিজের বিয়ের রাতের কথা মনে পড়ে গেল। জ্যাক আবার বলল, জ্যাক, শোন, আমি আহিলের চেয়ে কম বড়লোক নই, আমার টাকা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, রানীর মতো করে রাখব তোকে, কোনো প্রবলেম হবে না তোর, কোনো কষ্ট হবে না, সো রাজি হয়ে যা, ছেড়ে দে আহিলকে আর চলে আয় আমার কাছে। আয়েশা, টাকা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই তো আছে, কিন্তু ভালোবাসা আছে কি? যেখানে ভালোবাসা নেই সেখানে সুখ আনন্দ কিছু নেই। আমি আমার আহিলকে ভীষণ ভালোবাসি আর ও আমাকে, আপনি আমাকে যেতে দিন প্লিজ। আহিল বলল। জ্যাক আয়েশার গায়ে ঝাঁপিয়ে পড়তে যাবে তখনই কে জানো জ্যাকের জামার কলার ধরে পিছন থেকে টান দিয়ে দূরে ছিটকে ফেলে দিল জ্যাককে, আর জ্যাক দেয়ালে গুঁতো খেয়ে আস্তে করে চিৎকার দিল। আয়েশা মাথা নিচু করে চোখ বুজে নিয়েছিল জ্যাকের ঝাঁপিয়ে পড়ার সময়, কিন্তু জ্যাকের গোঙানোর আওয়াজ শুনে তাকাতেই দেখে আহিল রণমূর্তি ধারণ করে হাত মুঠো করে জ্যাকের দিকে তাকিয়ে আছে। জ্যাক দেয়াল থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতেই আহিল জ্যাকের কাছে গিয়ে এলোপাতাড়ি মারতে লাগল। আহিল যখন মারছিল তখন আয়েশা আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এদিকে আহিল মারছে আর বলছে, আজিল,
তোকে নিজের বন্ধু ভেবেছিলাম আর তুই কি করলি? আমারই পিছনে ছুরি বসাতে চাইলি? আমার আয়েশার দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? আমার বউ ও আমি ব্যতীত কেউ ওর দিকে হাত বাড়ানো তো দূর, তাকানোর চেষ্টা করলে পুঁতে ফেলব, তোকে তো আজ মেরাই ফেলব আমি, এই বলে একটা ইট নিয়ে মারতে গেল জ্যাকের মাথায়। আহিল মারতে গিয়েও মারতে পারল না, কারণ মারার আগেই আয়েশা হাত ধরে নিয়েছে পিছন থেকে। আহিল আয়েশার দিকে রাগী চোখে তাকালো আর হাত থেকে ইটটা ঠাস করে ফেলে দিয়ে আয়েশার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে গেল। আসলে জ্যাক আয়েশার কলেজে ছুটির সময় যায় আর আয়েশাকে বলে ওকে আহিল পাঠিয়েছে। আহিলের কাজ থাকায় আহিল আসতে পারবে না, আয়েশাকে এক প্রকার জোর করেই নিয়ে আসে ওদের কলেজে থেকে সামান্য দূরের এক পোড়াবাড়িতে। সেখানে আসতেই আয়েশা চলে যেতে চাইলে জ্যাক জোর করে আয়েশাকে একটা রুমে নিয়ে যায়, কিন্তু ভুলবশত দরজা বন্ধ করতে ভুলে যায়। আর আহিল সিকিউরিটি গার্ডের কথা মতো পোড়াবাড়িতে এসে আয়েশার আওয়াজ শুনেই দৌড়ে রুমে গিয়ে দেখে এই অবস্থা। এখন আহিলের বুকে থেকে আয়েশা আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। আহিল আয়েশাকে সোজা করে দাঁড় করিয়ে আয়েশার চোখের জল মুছে দেয়, আর তখনই পিছন থেকে আরোহী ডাকে ওদের। আহিল এখানে আসার আগেই আরোহীকে একটা গাড়ি নিয়ে এখানে চলে আসার জন্য কল করে দিয়েছিল ওখানে দাঁড়িয়ে। আরোহী, ভাইয়া। বৌদি তুমি ঠিক আছো? আহিল, এখন কোনো কথা নয়, তুই আয়েশাকে নিয়ে সিধে বাড়িতে যাবি, আমি একটু পরে আসছি। আয়েশা, আহিল প্লিজ। আহিল, বাড়ি যেতে বললাম তো। আয়েশা, কিন্তু। আহিল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুই সেটা জানিস, তাই চুপচাপ আরুর সাথে বাড়ি যা, গিয়ে রেস্ট নিয়ে আমি চলে আসব তাড়াতাড়ি, ওকে? আয়েশা হ্যাবোধক মাথা নাড়ল আর আরোহীর সাথে গাড়িতে উঠে চলে গেল। আয়েশা আর আরোহী যেতেই আহিল নিজের শার্টের হাতা ফোল্ড করল আর আবার ওই পোড়াবাড়ির ভিতর ঢুকে গেল। আয়েশা ফ্রেশ হয়ে ঘরে সমানে পায়চারি করছে। আয়েশা ভাবছে আহিল রাগের মাথায় জ্যাকের কোনো বড় ক্ষতি করে দেবে না তো? আহিল যদি রাগের মাথায় মেরে ফেলে? এসব ভাবতেই আতকে উঠছে আয়েশা, বারবার শুধু ঘড়ি দেখছে আর বলছে, আয়েশা, কি ব্যাপার, এখনো আসছে না কেন? সেই কখন বাড়ি ফিরেছি আমি, আমায় বলল তাড়াতাড়ি ফিরবে, কিন্তু আয়েশার কথা শেষ করার আগেই আহিল রুমে এসে কোনো কিছু না বলে হনহন করে ওয়াশরুমে ঢুকে গেল। আহিল ওয়াশরুমের দরজা ঠাস করে বন্ধ করতেই আয়েশা কেঁপে উঠল। এদিকে আহিল শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজছে, জামা কাপড় কিছু না ছেড়েই বাইরের ড্রেস পরেই ভিজছে। আয়েশা ওয়াশরুমের কাছে এসে জিজ্ঞেস করল আহিলকে। আয়েশা, আহিল, আহিল। আহিল, কি হয়েছে? আমাকে কি একটু ফ্রেশ হতেও দিবি না শান্তিতে? জাস্ট লিভ মি অ্যালোন, ড্যাম ইট। রেগে চিল্লিয়ে বলল। আয়েশা আর কিছু বলল না, মুখ ভার করে ওখান থেকে চলে গেল। আর আহিল শাওয়ারের নিচে দাঁড়িয়ে দেয়ালে দু তিনটে সজোরে ঘুষি মারল আর বলল, আহিল, কি করে পারলাম আমি এটা? এত বড় ভুল আমি কি করে ফেললাম, আমি কি করে? বেশ কিছুক্ষণ বাদে আহিল চুপচাপ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে চলে যায় আর ইসি চেয়ারে বসে দুহাত দিয়ে সিটে ভর করে নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়েশা রুমে ছিল না যখন আহিল ওয়াশরুম থেকে বেরিয়েছে, কারণ প্রায় 1 ঘন্টা পর আহিল বেরিয়েছে। আয়েশা আহিলের বেড়ানোর পর প্রায় 30 মিনিট পর ঘরে এসে দেখল আহিল ঘরে নেই। আয়েশা, কি ব্যাপার, আহিল কি এখনো ওয়াশরুম থেকে বের হয়নি? এতক্ষণ শাওয়ার নিলে তো শরীর খারাপ করবে, আস্তে করে বলে ওয়াশরুমের দিকে যেতেই হঠাৎ ব্যালকনির দিকে চোখ গেল। আয়েশা, আহিল ব্যালকনিতে? যাব একবার। ও কি এখনো রেগে আছে আমার উপর? না, একবার যাই, যা রাগ জল্লাদটার হুহ, তাতে কি আমি যাব? আয়েশা আস্তে আস্তে ব্যালকনিতে গেল আর গিয়ে দেখল আহিল চুপচাপ বসে একমনে কিছু একটা ভাবছে, তাই আস্তে করে আহিলের পাশে বসল। কিন্তু এতে আহিলের কোনো হেলদোল নেই, ও যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে আছে, তাই আয়েশা একটু কাশি দিল। আয়েশা, উহু উহু। আহিল, নিশ্চুপ। আয়েশা,
তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আই প্রমিস আর কোনো দিন তোর কথার বাইরে কোনো কাজ করব না। আহিল নিশ্চুপ। আয়েশা, ঠিক আছে, তুই যখন কথা বলতে চাস না আমি বিরক্ত করব না। আমি তো বিশ্বাসঘাতক তোর কাছে, তাই তোকে আর কি বিশ্বাসের কথা বলছি। বলেই আয়েশা উঠে গেল আর ঘরের দিকে পা বাড়াল। আহিল আয়ু। আয়েশা যেন জমে গেল, বিশ্বাস হচ্ছে না আহিল ওকে আয়ু বলে ডাকছে। আজ কতদিন পর আয়েশা আহিলের মুখে আয়ু ডাকটা শুনছে আয়েশার মনে নেই। আহিল আয়েশার কোনো প্রতিউত্তর না পেয়ে বলল, আহিল, এবার কি তুইও আমার মতো চুপ করে থাকবি নাকি আমার পাশে বসবি? আয়েশা, নন্না বসছি। আয়েশা আহিলের পাশে বসতেই আহিল বলল, আহিল, তুমি করে কবে বলবি তুই আমাকে? বর হই, এখন বন্ধু নই। আয়েশা তো চরম অবাক আহিলের এমন পরিবর্তনে, তারপরেও নিজেকে সামলে বলল, আয়েশা, না মানে, তুই ও তো তুই করেই বলিস আমায়। আহিল হেসে, আমি তুমি করে বললে তুই ও তুমি করে বলবি? আয়েশা খানিকটা লজ্জা পেয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল আর বলল, আয়েশা, হ্যাঁ মানে চেষ্টা করব আর কি, কারণ তুইটা তো অনেক দিনের অভ্যেস। আহিল বলতে বলতে ঠিক হয়ে যাবে। আয়েশা হম। আহিল খেয়েছ কিছু? আয়েশা ভাবেনি আহিল ওকে এখন থেকেই তুমি করে বলবে। আয়েশা অবাকের উপর অবাক হচ্ছে, কি বলবে ভেবে পাচ্ছে না। যেই আহিল কি না ঠিক করে কথা বলছিল না, সেই আহিল আজকে এত ভালোভাবে কথা বলছে। আয়েশা কিছুই ভেবে পাচ্ছে না। এসবের মাঝেই আহিল আবার বলল, আহিল কি হলো, কিছু জিজ্ঞেস করলাম তো। খেয়েছ? আয়েশা না। আহিল কেন? যাও গিয়ে খেয়ে নাও আর তারপর রেস্ট করো। আয়েশা, আমি একা কেন খাবো, তুমি ও তো কিছু খাওনি। আহিল আয়েশার মুখে তুমি শুনে সামান্য হাসল আর বলল, আহিল, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি খেয়ে এসেছি তাই দেরি হয়েছে আসতে। যাও খেয়ে শুয়ে পড়ো, ওকে। আয়েশা কিছু একটা বলতে গিয়েও বলল না। আচ্ছা ঠিক আছে বলে চলে গেল। আয়েশা চলে গেলে আহিল আবার ও নিজের ভাবনায় মগ্ন হয়ে যায়। ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা, যখন আহিল আয়েশাকে আরোহীর সাথে পাঠিয়ে দেওয়ার পর আবার সেই পোড়াবাড়িতে ঢোকে। কিছু সময় আগে আহিল পোড়াবাড়ির রুমটাতে ঢুকতেই দেখল জ্যাক বিছানায় নিজের মাথাটা ধরে বসে আছে। আহিল রেগে গিয়ে জ্যাকের কলার চেপে ধরে দাঁড় করিয়ে বলল, আহিল কেন করলি এটা? তোকে নিজের বন্ধুর থেকেও বেশি নিজের ভাই মনে করেছিলাম, আর তুই কি করলি? আমারই বউয়ের দিকে খারাপ নজর দিলই, কেন করলি বল? আনসার মি ড্যাম ইট। ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। আহিল আমারই দোষ, সবাইকে আপন মনে করে বিশ্বাস করি আর সবাই সেটার ফায়দা ওঠায় বিশ্বাসঘাতকতা করে। জ্যাক, আয়েশা বিশ্বাসঘাতক হলে এতক্ষণে আমার কাছে চলে আসত, তোর বাঁচানোর আশায় বসে থাকত না। আহিল কিছুটা অবাক হল জ্যাকের কথা শুনে, বলল, আহিল কি বলতে চাইছিস তুই? জ্যাক, তুই যেটা বুঝলি সেটাই বলেছি। আয়েশা যদি ফ্রড হতো দেন বলতো না আহিল আমাকে খুঁজছে, আমাকে যেতে দিন। আহিল মানে কি এসবের? তুই ইচ্ছে করে এসব? জ্যাক ইয়া, ইচ্ছে করে করেছি, তোকে প্রুফ দেখাতে করেছি। ইউ নো ভেরি ওয়েল আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে। আর আমি এসব আয়েশাকে অফার ও করেছি, বাট ও কি বলল জানিস? আহিল কি বলল? জ্যাক, এসবে সুখ পাওয়া যায় না। যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো সুখ নেই। ও তোকে ভালোবাসে আর তুই ওকে, তাই তোকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আহিল চুপ করে আছে। এসব শুনে সেই দেখে জ্যাক উঠে দাঁড়িয়ে বলল, জ্যাক, কোনো মেয়ে যদি ফ্রড হয় তাহলে তো ভালোবাসা চাইবে না আহিল। অকর্ডিং টু ইউ আয়েশা একটা লোভী মেয়ে, যার নাকি ভালো দেখতে ছেলে চাই, টাকা বাড়ি গাড়ি এসব চাই। দেন ওয়াই সি রিজেক্ট মি? আহিল আমি যেই ইমেজগুলো দেখেছি সেইগুলো। সেগুলো কি ছিল জ্যাক?
জ্যাক, ষড়যন্ত্র। আহিল, হোয়াট? জ্যাক, ইয়াহ, কনস্পিরেসি। এছাড়া আর কি বা হতে পারে? যেই ছেলেকে পাওয়ার জন্য আমেরিকার মেয়েরা পাগল সেই ছেলেকে একটা ইন্ডিয়ান মেয়ে রিজেক্ট করল, কারণটা কি সেটার ভালোবাসা? আরে এরপর তো কোনো সন্দেহ থাকেই না যে আয়েশা তোকে ভালোবাসে। আহিল, আমি কিচ্ছু জানি না, বুঝতে পারছি না কি করব। আজকে থেকে নয়, বিয়ের প্রথম দিন থেকে আমি দোটানায় পড়েছি। উফফ, পাগল হয়ে যাব আমি। দুহাত দিয়ে মাথা চেপে ধরে। জ্যাক, আইনো যে ইমেজগুলো তুই দেখেছিস সেগুলো দেখার পর যে কেউ তোর মতোই ভাববে। আচ্ছা, কি ছিল ইমেজে? আয়েশা একটা অন্য ছেলের সাথে অনেকটা ক্লোজ হয়ে দাঁড়িয়েছিল, কথা বলছিল। আহিল, জ্যাক, ইমেজ আজকাল এডিট হয় বাট ভয়েজ? আয়েশার কণ্ঠ কেউ কি করে এডিট করবে? ভয়েজটাতে স্পষ্ট শোনা গেছে আয়েশা আই লাভ ইউ বলেছে। জ্যাক, কাকে বলেছে? আহিল, একটা ছেলেকে, আর সে রিপ্লাইও করেছে। জ্যাক, বন্ধু ও তো হতে পারে। আহিল, জাস্ট থিঙ্ক, এখনকার দিনে বেস্ট ফ্রেন্ডদের আই লাভ ইউ বলাই যায়, ইনফ্যাক্ট যে কাউকে আই লাভ ইউ বলা যায়। আমি বলছি তুই একবার এসব নিয়ে আয়েশার সাথে কথা বল। আর তুই তো বললি সেদিন আয়েশা নাটক করছিল ফোনে অন্য কারোর সাথে কথা বলার, তোর থেকে সত্যি জানার জন্য। ও যখন জানতে চায় তখন ওকে জানা ব্যাপারটা। আহিল, ওর ফ্যামিলি যেটা করেছে আমার দির সাথে সেটার পর আমি ওকে ভালোবেসেছি। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি যে আয়েশা আমাকে ঠকাবে। জ্যাক, আই নো ব্রো, তোর ফ্যামিলির ব্যাপারটা, তোর দির ব্যাপারটাও আমি জানি। দেখ তোর দি কিভাবে মারা গেছে বল আমায়। আহিল, ছাদ থেকে পড়ে কোমায় চলে গেছিল আর তারপর জ্ঞানও ফিরেছিল, কিন্তু হঠাৎই শুনলাম আমার দির অক্সিজেন মাস্কটাকেও খুলে দেয়, আর যার জন্য ও। জ্যাক, তুই বলেছিলিস সবার শেষে তোর দিকে দেখতে আয়েশার দাদা, তোর দিদির বর গেছিল। আহিল, আমাকে একজন এটাই বলেছে। জ্যাক, কে বলেছে? আহিল, ও 1 মিনিট, নাম বলেননি উনি, জাস্ট ফোন করে বলল আমার দির সাথে অঙ্কুর, আয়েশার দাদা, এর ঝগড়া হয়েছিল, তাই দি ছাদে ছিল আর অঙ্কুর ও নাকি ছাদে গেছিল, কারণ দি যখন ছাদে ছিল তখন অঙ্কুর ঘরে ছিল না। আয়েশার বাবাকে এসব কথা জিজ্ঞেস করাই ওর বাবা সেম কথা বলেছে। এমনকি হসপিটালে দিকে দেখতে অঙ্কুর যখন গেছিল তখন ও দির সাথে ঝগড়া করে বেরিয়ে গেছিল, এটা আমি স্পষ্ট দেখেছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তারপরের ফুটেজটা দেখতে গিয়ে দেখলাম তখন ক্যামেরাটা কেউ অফ করে দিয়েছে। জ্যাক, আচ্ছা, কিন্তু সেই ব্যক্তিটাকে যে তোকে এত উপকার করল, ইভেন তুই তো এটাও জানিস না তোকে আয়েশার ইমেজ আর ভয়েজগুলো কে পাঠিয়েছে? আহিল, না, কি করে জানবো? এগুলো তো আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠায়নি, কুরিয়ার করেছিল। জ্যাক, এক্সচোকলি, থিঙ্ক অবাউট ইট আহিল, যে তোকে কুরিয়ার করেছিল সে নিজের নামটা কি তোকে জানিয়েছে? নিশ্চয় না, ইটস মিন কেউ ইচ্ছে করে এগুলো করেছে, তোকে আর আয়েশাকে আলাদা করার জন্য, কারণ তুই এমনিতেও আয়েশার ফ্যামিলিকে নিয়ে রেগেছিলিস। আহিল, এভাবে তো ভাবিনি আমি কোনো দিন। জ্যাক, ভাবার জন্য যে বুদ্ধিটা দরকার সেটা তোর নেই, তাই আছে শুধু গায়ের জোর। আহিলের এবার খেয়াল পড়ল যে ও খুব বাজেভাবে জ্যাককে মেরেছে। জ্যাকের দিকে তাকাতেই দেখল জ্যাকের কপালের কোণে অনেকটা কেটে গেছে আর রক্ত বের হচ্ছে। আহিল, ভাই, ভাই, তোর তো কপাল থেকে ব্লিডিং হচ্ছে। জ্যাক, হ্যাঁ, ওই একটু আর কি। আহিল, হাতটাও তো কেটে গেছে ব্রো, আম সরি। আর তখন জ্যাক, আরে আমি যা অ্যাক্টিং করেছি তাতে একটররাও ধরতে পারবে না, তুই তো কোনো কুলুর বলদ। আহিল, কি বললি? জ্যাক, কুলুর বলদ? আচ্ছা যা এবার বাড়িতে। আয়েশা কি একা গেছে? আহিল, না, হো আরোহীর সাথে গেছে, আমি ওকে বলেছি তাড়াতাড়ি ফিরব তাই চলে গেছে। জ্যাক, আরে তাহলে এখন ও এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাড়ি যা। আহিল, তুইও চল। জ্যাক, পাগলা নাকি আমি? এখন বৌদি আমায় দেখলে কি হবে বলতো?
কিছুদিন বাদে গিয়ে দেখা করব, ততদিনে সব মিটমাট করে নে তোরা। আহিল: আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু এখন তুই চল আমার সাথে, গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে, ব্যান্ডেজ করে তোকে তোর ফ্ল্যাটে নামিতে দেব। জ্যাক: ওকে ফাইন ভাই, একটু ধর, হাঁটতে ও কষ্ট হচ্ছে, যা লাথি মারলি। আহিল: সরি দোস্ত, বুঝতে পারিনি, আয় ধর আমায়। জ্যাক আহিলের কাঁধে ভর করে ওখান থেকে বেরিয়ে গেল। এখন আহিল এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাঝরাত 2টো বাজে, তাই ঘরে গেল। ঘরে গিয়ে দেখল আয়েশা গুটি সুটি মেরে বিছানায় শুয়ে আছে। সেই দেখে আহিল এসির টেম্পারেচারটা কমিয়ে দিল আর আয়েশার গায়ে চাদরটা টেনে দিল, দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল, আর শুতে শুতেই আহিল ঘুমিয়ে পড়ল। সকালে আয়েশা ব্রেকফাস্ট টেবিলে আহিলের মাকে হেল্প করছিল, আর তখনই আরোহী এসে বসল আর আয়েশাকে বলল: আরোহী, কি গো বৌমনি, তুমি কলেজ যাবে না? ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, ভাইয়া তো আবার লেট পছন্দ করে না। আয়েশা কিছু বলতে যাবে তার আগেই আহিল সিঁড়ি দিয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে নামতে নামতে বলল: আহিল, আয়েশা কলেজ যাবে না। আয়েশা কিছু বলতে যাবে তার আগেই আহিল সিঁড়ি দিয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে নামতে নামতে বলল: আহিল, আয়েশা কলেজ যাবে না। আয়েশার মুখটা ছোট হয়ে গেল আহিলের কথাটা শুনে, তবুও কিছু বলল না। কি বা বলবে, গতকাল যা হলো, কিন্তু তাতে আয়েশার কি কোনো দোষ ছিল? আয়েশার মনে এই প্রশ্নটা থাকলেও কিছু বলল না, শুধু ভাবল। আয়েশা, আমার স্বপ্ন পূরণ হয়তো কোনো দিন হবে না, মনে মনে ভেবে দীর্ঘশ্বাস ফেলল। আহিল টেবিলে এসে বসেই দেখল আরোহী আর আয়েশা দুজনের মুখটাই শুকিয়ে গেছে, আর ওর মাও ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সেই দেখে ও বলল ওর মাকে: আহিল, হোয়াট হ্যাপেন মম, এভাবে কেন তাকাচ্ছ আমার দিকে? আহিলের মা: তুই আয়েশার কলেজ যাওয়াটা কেন বন্ধ করলি? আহিল: যেটা উচিত সেটাই করেছি, আয়েশার দিকে তাকিয়ে। আহিলের মা: বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই। আহিল: আমি এখনো কোনো কিছুই করিনি মম। আরোহী: ভাইয়া বৌমনি কলেজ কেন যাবে না? আহিল: আমি বলেছি তাই। আরোহী: কিন্তু, আয়েশা চোখের ইশারায় থামিয়ে দিল। আহিল: আয়ু। আয়েশা হমম মাথা নিচু করে। আহিল: খেয়ে রেডি হয়ে নাও। আয়েশা: কলেজ তো যাব না তাহলে? আহিল: আমার সাথে বেরোবে তুমি, তাই রেডি হয়ে নাও খেয়ে। আয়েশা: কোথায় যাব? আহিল: গেলেই জানতে পারবে, তাই কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আয়েশা: আচ্ছা। আহিল খেয়ে উঠে সোফায় গিয়ে বসল ম্যাগাজিন নিয়ে, আর আয়েশা খেয়ে উপরে চলে গেল রেডি হতে। আয়েশা: কি ব্যাপার, কোথায় নিয়ে যাবে আমায়? এই ছেলেটা কখন যে কি করে কিছুই তো বুঝি না, ধুর কি যে করবে। রেডি হতে হতে আয়েশা রেডি হয়ে নিচে নেমে এলো, কিন্তু আহিলকে দেখতে পেল না ড্রয়িং রুমে। এদিক ওদিক খুঁজতেই আহিলের মা বলল: আহিলের মা: আয়েশা মা, আহিলকে খুঁজছিস? আয়েশা: হ্যাঁ মা, কোথায় ও? আহিলের মা: আমাকে বলে গেল ও তোর জন্য গাড়িতে ওয়েট করছে। আয়েশা: ও আচ্ছা মা, আমি তাহলে আসছি। আহিলের মা: আয় মা, তোরা যে দুজন দুজনকে তুমি করে বলছি সেটা শুনেও ভালো লাগলো, এভাবেই মানিয়ে নে মা, আমার ছেলেটার যে কি হয়েছে কে জানে। আয়েশা: চেষ্টা করব মা, আচ্ছা আসছি। আয়েশা বাইরে এসে দেখল আহিল দুহাত বটে নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আয়েশা সামনে আসতেই গাড়ির সামনের সিটের দরজাটা খুলে দিল, আর আয়েশা বসে পড়ল এক ঝলক আহিলের দিকে তাকিয়ে। আয়েশা বসতেই আহিল ও ড্রাইভিং সিটে বসে পড়ল আর ড্রাইভ করতে শুরু করল। রাস্তায় কেউ কারোর সাথে ঠিকমতো কথা বলছে না, চুপচাপ রয়েছে। আহিল নিজের মতো ড্রাইভ করছে আর আয়েশা জানলার বাইরের দিকে তাকিয়ে রয়েছে। গাড়ি চলায় হাওয়ায় আয়েশার খোলা চুলগুলো উড়ছে, আর আহিল মাঝে মাঝে আর চোখে আয়েশার দিকে তাকাচ্ছে।
সিগন্যালের জন্য আহিল গাড়ি থামালো আর কিছুক্ষণ আগে আয়েশার চুলটা এলোমেলো হয়ে গেছে হাওয়ায়, তাই আয়েশা নিজের চুলের দিকে তাকালো আর সিগন্যালের দিকে একবার তাকালো, দেখল গ্রিন সিগন্যাল হতে দেরি আছে, তাই আয়েশা নিজের চুল ঠিক করতে লাগল। চুল ঠিক করতে করতে আয়েশা জানলা দিয়ে তাকাতেই দেখল ওদের বিপরীত দিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়ির জানলা থেকে একটি লোক খুব বাজেভাবে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা সেটা দেখে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয় আর নিজের চুল ঠিক করে অন্যদিকে তাকিয়ে বসে, কিন্তু চোখটা আবার ওই গাড়ির দিকে যেতেই দেখল এখনো লোকটা ওরম বাজেভাবেই তাকিয়ে আছে। হুট করেই আয়েশার দিকের জানলার কাচটা বন্ধ হয়ে গেল। আয়েশা অবাক হয়ে আহিলের দিকে তাকাতেই দেখল আহিল ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আয়েশা এটা দেখে মনে মনে হাসল আর কিছুক্ষণ পরেই গ্রিন সিগন্যাল হওয়ায় আহিল গাড়ি স্টার্ট দিল। আহিল গাড়ি থামালো একটা বড় শপিং মলের সামনে আর গাড়ির দরজার লক খুলে দিয়ে বলল, আহিল বেরিয়ে দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসছি। আয়েশা, এখানে কেন? আহিল, সব সময় প্রশ্ন করতে হয়? চুপচাপ যেটা বললাম সেটা করা যায় না? আয়েশা একটা ভেঙচি কেটে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো আর আহিল গাড়িটা পার্ক করতে চলে গেল। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আয়েশা ভাবছে, আয়েশা, এখানে কেন নিয়ে এলো এই ছেলে? আহিল, আমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করতে, পিছন দিয়ে। আয়েশা, তোর গগা গার্লফ্রেন্ড? আহিল, হমম চল। আহিল এগিয়ে গেল মলের গেটের দিকে, কিন্তু আয়েশা ঠায় দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। আহিল নিজের পাশে তাকিয়ে দেখল আয়েশা নেই, তাই পিছন ফিরল আর দেখল আয়েশা একভাবে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। সেই দেখে আহিল এগিয়ে গেল আয়েশার সামনে, কিন্তু আয়েশার কোনো পরিবর্তন নেই, ও নিজের ভাবনায় মগ্ন। আয়েশা আহিলের গার্লফ্রেন্ড মানে? ও এটা কি বলে গেল? ওর জীবনে এখন অন্য কেউ আছে? তাই আমার সাথে এমন ব্যবহার করছে? অন্য কেউই যখন আছে তখন আমাকে কেন বিয়ে করল? কিসের প্রতিশোধ নিচ্ছে ও? এসব ভাবতে ভাবতেই চোখের সামনে তুড়ি বাজল আর আয়েশা পাশে তাকিয়ে দেখল তুড়িটা আহিল বাজিয়েছে। আহিল বলল, আহিল, কি ভাবছ? যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? আয়েশা ছলছল চোখে আহিলের দিকে তাকাতেই আহিল কিছুটা অবাক হল আর আয়েশা বলল, আয়েশা, যখন অন্য কাউকে ভালোবাসো, অন্য কেউ তোমার মনে আছে, আমার জায়গাটা যখন অন্য কেউ নিয়ে নিয়েছে তখন আমায় কেন বিয়ে করলে? কি এমন ভুল করেছি আমি যার শাস্তি এভাবে দিচ্ছ আমায়, এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছ? এর থেকে তো আমায় একেবারে মেরে। আয়েশার ঠোঁটে আঙুল দিয়ে আহিল, শোষোষ। যেই কথাটা চুপচাপ মানতে বলি সেটা তুমি মানো না, যেটা মানার দরকার সেটা মানো না, কিন্তু যেটা মানার দরকার নেই সেটা তুমি কি সুন্দর মেনে বসে আছো। ওয়াও, হাউ কিউট। আয়েশা, মোমানে? আহিল, টোটাল রাবিশ। ওটা আমি এমনি বলেছিলাম, জাস্ট তোমার প্রশ্নের ঝুলিগুলো অ্যাভয়েড করার জন্য আর তোমার মুখ বন্ধ রাখার জন্য, বাট আমি কি করে জানবো তুমি এটা শুনে মাঝ রাস্তায় কাঁদতে বসবে? আয়েশা এদিক ওদিক তাকিয়ে দেখল সত্যি মাঝ রাস্তা, কিন্তু যে যার মতন মলে ঢুকছে বের হচ্ছে। তাই আহিলকে বলল, আয়েশা, তুমি তুমি খুব বাজে। এসব বিষয় নিয়ে কেউ মজা করে নাকি? ধুর। আহিল, এবার যেতে পারি? আপনার কান্নাকাটি শেষ হলে? আয়েশা, হুহ। আমার চোখের জলগুলো নষ্ট হল। আহিল, হে ভগবান বাঁচাও আমায়। বলেই আহিল আয়েশার হাত ধরে নিয়ে মলে ঢুকে গেল আর সোজা ফোন শপে চলে গেল। আয়েশা, ফোন শপে কেন? আহিল, ফোন কিনব তাই। আয়েশা, কেমন তেরাবাকা কথা বলছে দেখো, মনে মনে। কার জন্য? আহিল, পছন্দ করো কোনো ফোনটা নেবে? আয়েশা, আমি? আহিল, তোমার ফোনটা তো ভেঙে গেছে, আর তোমার ফোন তুমি ছাড়া অন্য কেউ পছন্দ করে কিনুক সেটা তুমি আবার পছন্দ করো না, তাই তোমায় নিয়ে আসা। নাও, পছন্দ করো। আয়েশা, এখন ও তোমার আমার পছন্দ অপছন্দ মনে আছে আহিল? মনে মনে। এখানে তো অনেক দামি দামি ফোন। আহিলকে টেনে আহিলের কানে কানে। আহিল,
হমম, তাতে কি হয়েছে? আয়েশা, আমার ফোনটা তো অত দামি ছিল না, এইগুলো অনেক দামি, আমার এসব লাগবে না, কম দামের ফোন হলেই চলবে, নেব না এত দামি ফোন। আহিল, জ্যাকের কথাটা এখন ধীরে ধীরে সত্যি মনে হচ্ছে, সত্যি আমি ভুল করেছি তোমার সাথে, আজকেই সব সত্যিগুলো জানাবো তোমায়, মনে মনে। আয়েশা, কি হলো? চলো। আহিল, চুপচাপ এখানে দাঁড়িয়ে ফোন নেবে, আমি খুব ভালোভাবেই জানি তোমার কোনো ফোনের শখ। আয়েশার কানের কাছে গেল আর বলল, তোমার বরের যথেষ্ট ক্ষমতা আছে তোমার সব শখ পূরণ করার। আয়েশা কিছু বলল না, মাথা নিচু করে সামান্য হেসে ফোন পছন্দ করতে লাগল। ফোন কেনা শেষে আহিল আয়েশাকে নিয়ে ড্রেস কিনতে চলে গেল, সেখানেও জোর করে আয়েশাকে শাড়ি, চুড়িদার আর কয়েকটা জিন্স কিনে দিল, যেটা কুর্তি দিয়ে পরবে। কেনাকাটি শেষে আহিল আর আয়েশা যখন মল থেকে বেরালো তখনই আয়েশা একটা আইসক্রিমের ওয়ালা দেখতে পেল আর আহিলকে বলল, আয়েশা, এই আহিল, ওই দেখো আইসক্রিম, প্লিজ প্লিজ আইসক্রিম খাবো, অনেকদিন খাই না। আহিল, ঠিক আছে, এখানে দাঁড়াও, আমি ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি। আয়েশা, ওকে, তাড়াতাড়ি আসবে। আহিল, বাবা, তাড়াতাড়ি আসব। আহিল চলে গেল ব্যাগগুলো রাখতে গাড়িতে। আহিল মনে মনে হাসছে আয়েশার বাচ্চামো দেখে। আয়েশা বরাবর আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই ব্যাগ রেখে আয়েশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য দিক দিয়ে নিজেই চলে গেল আইসক্রিম আনতে। আহিল জানে আয়েশার পছন্দের ফ্লেভার, কিন্তু আইসক্রিম কেনার পর যে জায়গায় আয়েশাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল সে জায়গায় এসে আহিল দেখল আয়েশা নেই। ওই যে বলে না, দুঃখ কষ্ট সহজে যেতে চায় না, আর একটু সুখের দেখা পেলেই সেটা মুহূর্তেই চলে যায়, ওদের জীবনেও ঠিক এমন ঘটনায় ঘটতে চলেছে। আহিল চারিদিকে পাগলের মতো খুঁজছে আয়েশাকে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ আহিলের মনে পড়ল মলের পিছনের দিকের রাস্তাটা শুমশাম, আয়েশাকে কেউ ওদিক থেকে তুলে নিয়ে যায়নি তো। আহিলের বিশ্বাস আয়েশা পালাবে না, তাই আহিল ছুটে মলের পিছন দিকে চলে গেল, আর যা দৃশ্য দেখল তা দেখার জন্য আহিল প্রস্তুত ছিল না। আহিলের হাতের আইসক্রিমটা ধপ করে মাটিতে পড়ে গেল। আহিল, আয়েশা! আয়েশা মেঝেতে পা ভাঁজ করে হাঁটু দু হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে, চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে আর ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে শুকিয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে আর কপালের কোণে ও কেটে রক্ত জমাট বেঁধে আছে। আয়েশা নিজের হাতের আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণাটা ছুঁয়ে নিজের সামনে নিয়ে এলো আর হু হু করে কেঁদে উঠল। আয়েশা, কেন আহিল, কেন? আমাকে কি একটু বিশ্বাস করা যায় না? কি এমন দোষ করেছি আমি? কোনো দোষের শাস্তি দিচ্ছ তুমি আমায় এভাবে? আমার দোষটা কি সেটা ও আমাকে বলছো না তুমি? আমি জানি না আমি কোনো ভুল কাজের জন্য শাস্তি পাচ্ছি, আমি আর পারছি না আহিল, আর পারছি না। আমাকে এভাবে তিলে তিলে শেষ করার থেকে একেবারে মেরে ফেলো তুমি, অন্তত নিজের ভালোবাসার হাতে মরতে তো পারবো, এটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু এভাবে তিলে তিলে শেষ করে দিও না আমায়। আমি যে তোমায় নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আজ তুমি আমার কথা না শুনে আমার গায়ে প্রথম হাত তুললে আহিল, আমার গায়ে তুমি হাত তুলতে পারলে? আমি আর বাঁচতে চাই না আহিল, নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা সহ্য করার চাইতে মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ল। কিছু সময় আগে আহিল আয়েশাকে খুঁজতে খুঁজতে মলের পিছনে যায় আর গিয়ে যেই দৃশ্য দেখে তা দেখার জন্য আহিল প্রস্তুত ছিল না। আহিলের হাত থেকে আইসক্রিমটা নিচে পড়ে যায়, আহিলের চোয়াল শক্ত হয়ে যায় আর হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আহিলের চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে যায়, কারণ আয়েশা সেই ছবির ছেলেটাকে জড়িয়ে ধরে আছে। ছেলেটি ওকে সোজা করে ওর মাথা ধরে কপালে চুমু দিল আর গাল ধরে কথা বলছে। আয়েশা ও এই ছেলেটির নাক টেনে দিয়ে আবার ও কথা বলতে বলতে জড়িয়ে ধরল। আহিল, আয়েশা! আয়েশা আহিলের কণ্ঠস্বর শুনে ঝটকা মেরে ছেলেটিকে ছেড়ে দিল আর আমতা আমতা করে বলল, আয়েশা, আহিল! আহিল, হ্যাঁ আমি কেন, খুব প্রবলেম হয়ে গেল নাকি? দাঁতে দাঁত চেপে ছেলেটি, অফ কোর্স খুব প্রবলেম হয়ে গেল,
হু দ্য হেল আর ইউ? আহিল, শেম পিঞ্চ, হু দ্য হেল আর ইউ? সাহস কি করে হয় আয়েশাকে টাচ করার? ছেলেটির দিকে তেড়ে যেতে গেলে আয়েশা আটকে দেয়। আয়েশা, আহিল ও রিক। রিক, আয়েশার লাভার। আহিল, হোয়াট? আয়েশা, রিক তুই কি বলছিস এসব? রিক, আয়েশা প্লিজ তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে, উই আর লাভ ইচ অদর। এই আহিল তো তোকে জোর করে বিয়ে করেছে, আমাদের মাঝে থার্ড পারসন হয়ে রয়েছে। আহিল, ওহ রিয়েলি? আমি থার্ড পারসন নাকি তুই আমাদের মাঝে থার্ড পারসন? রিক, ইয়াহ তুই থার্ড পারসন, সি লাভস মি, তুই ওকে জোর করে বিয়ে করেছিস, আয়ু শুধু আমার ওকেই। আহিল, রেগে রিকের কলার চেপে ধরে, জাস্ট শাট আপ। আর একবার যদি তুই ওকে আয়ু বলেছিস তো আমার চাইতে খারাপ কেউ হবে না, এই নামে ডাকার অধিকার শুধু আমার, জানে মেরে দেব আমি তোকে। আয়েশা, আহিল প্লিজ স্টপ। আহিলকে রিকের কাছ থেকে ছাড়িয়ে এনে, এটা রাস্তা কি করছো তুমি? আহিল, জাস্ট শাট ইউর মাউথ। তোকে তো আমি পরে দেখে নেব, রিককে উদ্দেশ্য করে। আহিল এই বলে আয়েশার হাত ধরে আয়েশাকে টানতে টানতে নিয়ে চলে গেল আর গাড়ির সামনে গিয়ে দরজা খুলে ধাক্কা মেরে বসিয়ে দিয়ে হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করল। আয়েশা কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না, কিন্তু এত জোরে গাড়ি চালানোয় আয়েশা বলতে বাধ্য হল। আয়েশা, আহিল, আহিল প্লিজ গাড়িটা আস্তে চালাও, আমার ভয় করছে, আহিল প্লিজ। আহিল আয়েশার কথা শুনে আরও স্পিড বাড়িয়ে দিল ও গাড়ির এদিকে। আয়েশার ভয় প্রাণ যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তা জেনেও কিছু বলল না, কারণ আহিলকে গাড়ি আস্তে করতে বললে আহিল আরও স্পিড বাড়িয়ে দেবে, তাই চোখ বুজে রইল আর কিছু বলল না। আহিল বাড়ির সামনে গাড়ি থামিয়েই নিজে নেমে আয়েশাকে টেনে বার করল গাড়ি থেকে আর টেনে হিচড়ে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগল। আয়েশা সমানে আহিলকে ছাড়তে বলছে, কিন্তু তাতে আহিলের কোনো ভ্রুক্ষেপ নেই। আহিল নিজের রুমে আয়েশাকে নিয়ে যাওয়ার সময় আহিলের মা আর আরোহী আহিলের সামনে আসতেই আহিল বলল, আহিল, আজ কেউ আসবে না ওর আর আমার মাঝে। আয়েশা, আহিল আমার কথাটা শোনো একবার, প্লিজ আমার লাগছে, ছেড়ে দাও আমায়। আহিল কোনো কথা না শুনে আয়েশাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে গেল আর নিয়ে গিয়ে আয়েশাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিল আর দরজাটা ধরাম করে বন্ধ করে দিয়ে আয়েশার দিকে পিছন দিয়ে দু আঙুল দিয়ে নিজের কপালে স্লাইড করতে লাগল। স্লাইড করতে করতে হুট করেই একটা সজোরে লাথি মারল সামনে থাকা একটা সেন্টার টেবিলে, আর আয়েশা কেঁপে উঠল আর কাপা গলায় বলল, আয়েশা, একবার আমার কথাটা শোনো। আহিল, তোর ওই নোংরা মুখে আমার নামটাও নিবি না, আই জাস্ট হেট ইউ ড্যাম ইট। কি করে তুই আমার সাথে এটা করতে পারলি? কি করে এভাবে আমাকে ঠকাতে পারলি? আয়েশা আহিলের সামনে গিয়ে, আহিল বিশ্বাস করো আমি শুধু তোমায় ভালোবাসি। আহিল আয়েশার চুলের মুঠি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে দুগাল চেপে ধরে বলল, এই ভালোবাসা কথাটা তোর মুখে শোভা পায় না, তোর মতো মেয়ের তো নষ্ট গলিতে থাকা উচিত, বলেই একটা ধাক্কা মেরে ফেলে দিল আর আয়েশার মাথাটা বিছানার পায়ে গিয়ে বাড়ি লাগল। আয়েশা, আহ! আহিল, হা! এইসব ন্যাকামি আর করিস না আমার সামনে, তোর এই মিথ্যে চোখের জলে আর আমার মন গলবে না, আজ যা দেখেছি তাতেই সবটা প্রমাণ হয়ে যায় তুই একটা ফ্রড। আয়েশা, আহিল রিক আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আহিল, বেস্ট ফ্রেন্ড নাকি ফ্রেন্ড উইথ বেনিফিটস? ও না না, আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তারপর তো তোর লাভার, ঠিক সেভাবে আমি চলে যাওয়ার পর রিককে ফাঁসিয়েছিস তাই না? আয়েশা উঠে দাঁড়িয়ে আহিলের সামনে গিয়ে, আহিল, আমি তো বললাম যে আমি তোকে ভালো। ঠাস! কথাটা শেষ হতে না হতেই আহিল সজোরে আয়েশার গালে একটা চড় বসিয়ে দিল, আর আয়েশা ছিটকে পড়ল। চড়টা এতটাই জোরে মেরেছে আহিল যে আয়েশার ঠোঁট ফেটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে আহিলের কোনো হুঁশ নেই। আহিল, জাস্ট গো টু হেল বলেই বেরিয়ে গেল।
এখন আয়েশা শুয়েছিল, তখন হঠাৎ করে ফোন বেজে উঠল। আয়েশা অনেক কষ্ট করে ফোনটা নিয়ে দেখল আননোন নাম্বার। রিসিভ করে ওই পাশের ব্যক্তির কথা শুনে বলল, আয়েশা কোথায়? আয়েশা, আমি আসছি এক্ষুনি। আয়েশা কল কেটে উঠে দাঁড়ালো আর একটু নিজেকে স্বাভাবিক করে ঠোঁটের কোণে রক্তটা মুছে আরোহীকে ফোন করল আর গাড়ি বার করে আরোহীকে নিয়ে বেরিয়ে গেল। গন্তব্যস্থলে পৌঁছে আয়েশার শরীর যেন অবশ হয়ে গেল, কারণ সামনে আয়েশা বিছানায় ঢেলান দিয়ে বসে একমনে আহিলের দিকে তাকিয়ে আছে, আর আহিল আয়েশার পাশে বেঘোরে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই আহিলের। আয়েশা আহিলের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আয়েশা, আজ যদি তুমি আমায় একটু এক্সপ্লেন করার সুযোগ দিতে তাহলে হয়তো এত কিছু হট না। আহিল, আমি মানছি তুমি যা দেখেছ তাতে তোমার এমন রিয়াক্ট করা স্বাভাবিক, কিন্তু একবার তো আমার কথাটা শোনা উচিত ছিল। রিকের কথাগুলো শুনে আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। ইচ্ছে তো করছিল ঠাটিয়ে একটা চর বসিয়ে দিই গালে। সাহস কি করে হলো ওর তোমাকে অপমান করার, কিন্তু আমি তো নিরুপায় ছিলাম, নিজের দাদার গায়ে কি করে হাত তুলতাম। আহিল, রিক যে আমার নিজের কাকার ছেলে, যেই কাকাকে আমার দাদু ত্যাজপুত্র করে দিয়েছিলেন বহু বছর আগে। কিন্তু আমার বাবা কাকাইকে খুব ভালোবাসত, তাই দাদুর থেকে লুকিয়ে সম্পর্ক রেখেছিল। রিক, আমি আর দাভাই একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্কুলে পড়েছি আমরা। দাভাই আমাদের থেকে উঁচু ক্লাসে ছিল আর রিক আমার ক্লাসে, কারণ রিক আমার থেকে 6 মাসের বড় ছিল। রিক যে আমার কাকার ছেলে তা আমি জানতাম না, আর দাভাই ও জানত না। রিকের কথা কি জানব, নিজের কাকার কথাই তো জানতাম না। কিন্তু যখন জানতে পারলাম তখন রিক বলল 6 মাসের বড়তে কি হয়েছে, আমি জানো ওকে রিক বলেই ডাকি আর সবাইকে জানো বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিই। আমি এটা শুনে বাবাকে বললে বাবা বলে রিক যেমনটা বলেছে তেমনটাই করতে, কারণ তখন ও আমার দাদু জীবিত ছিল, তাই বাবা আর কাকার সম্পর্ক আছে জানলে রেগে যাবেন। কিন্তু তোমার যখন আমার দাভাইয়ের সাথে পরিচয় হলো তখনই হুট করে রিক গায়েব হয়ে গেল। দাভাই চেয়েছিল ব্যাপারটা তোমাকে জানিয়ে একসাথে মিলে রিককে আর কাকাইকে খুঁজবে, কিন্তু বাবা জানাতে দেয়নি, তাই তুমি আজ পর্যন্ত রিককে চেনো না, ওর সম্পর্কে জানো না। সবাইকে যেমন বেস্ট ফ্রেন্ড বলেছি তোমাকেও তেমন বেস্ট ফ্রেন্ড বলেছি, শুধুমাত্র বাবা আর দাভাইয়ের কথা শুনে। রিককে হারিয়ে তোমায় পেয়েছিলাম আমি। আহিল, শুরুতে তোমায় নাম ধরে ডাকায় বাবা আর দাভাই দুজনেই বকা দিয়েছিল, কারণ তুমি আমার দাদার বয়সী, আমার থেকে অনেকটা বড়। কিন্তু তারপর তো তুমিই বললে যে আহিল বলেই ডাকতে, দাদা বা ভাইয়া না ডাকতে। তার কারণটা অবশ্য আমি পরে জেনেছি। সামান্য হেসে এরপর তুমি আমেরিকা চলে যাওয়ায় রিক আবার আসে। আহিল, আমি মানছি 6 মাসের বড় রিক আমার থেকে। আমার স্বামীকে অপমান করেছে ও, সেখানে আমার ওকে একটা চড় মারলে কোনো দোষ হতো না, কিন্তু আমার বাবা মা যে আমায় এমন শিক্ষা দেয়নি। আমি ওখানে দাঁড়িয়ে সবটা ক্লিয়ার করতাম, তার আগেই তুমি আমাকে নিয়ে চলে এলে। আমি কি করে কথা বলতাম বলো তো? তোমরা কি একটা বার ও আমায় বলার সুযোগ দিয়েছ? আমি বলতে গেলেই তুমি বা রিক থামিয়ে দিয়েছ। আমি তোমাকে ওখানে দাঁড়িয়েই বলতাম রিক আমার সম্পর্কে দাদা হয়, আর একজন দাদা একটা বোনকে জড়িয়ে ধরতেই পারে, কপালে চুমু দিতেই পারে। হঠাৎই আয়েশা থেমে গেল। আয়েশা এবার নিজে নিজে ভাবতে লাগল, কারণ ওর একটু খটকা লাগছে রিকের ব্যবহারে। ও নিজে নিজেই বলতে শুরু করল, আয়েশা, 1 মিনিট, রিক আমাকে হুট করে ওভাবে জড়িয়ে ধরল কেন? আর কপালে চুমুই বা দিল কেন? আমরা তো শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম, তাহলে হুট করে? রিক তো কোনো দিন এমন করেনি, শুধু আহিলের চলে যাওয়ার পর উল্টো পাল্টা আচরণ করত। আমি আজকে মলের পিছনে রিককে যেতে দেখেই দৌড়ে চলে যাই ওর কাছে কথা বলতে, কারণ আহিলের আমেরিকা থেকে ফেরার আগেই ও আবার গায়েব হয়ে যায়। তাই কথা বলতে গেছিলাম, আর কথা বলতে বলতেই ও আমাকে জড়িয়ে ধরে আর কপালে চুমু দেয়। তার মানে কি ও আহিলকে দেখেই এমনটা করেছে? হ্যাঁ, না হলে ও কেন বলল আমি ওকে ভালোবাসি আর ও আমাকে, যেখানে ও আমার কাকার ছেলে হয়? ব্যাপারটা আহিল জানে না দেখে? এই জন্যই ওরম করল, যাতে আহিল ভাবে আমার আর রিকের মধ্যে কোনো সম্পর্ক আছে।
আহিল আজকে রিককে প্রথম দেখল, কারণ আহিল আসার আগেই রিক হুট করে গায়েব হয়ে যেত, ঠিক যেমন আহিলের সাথে দাভাইয়ের পরিচয় হয় আর আহিলের আমাদের বাড়ি আসার আগেই ও গায়েব হয়ে গেল। ফিরে এলো আহিলের আমেরিকা যাওয়ার পর, আবার যখন আহিল দেশে ফিরে এলো তখনই ও আবার সব যোগাযোগ বন্ধ করে দেয়। আর রিক জানল কিভাবে আহিল আমাকে জোর করে বিয়ে করেছে? দাভাই বা বাবা বলেছে? এটা তো মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র। আমাকে আর আহিলকে আলাদা করার জন্য নয় তো? আমাকে জানতে হবে, যে করেই হোক জানতে হবে। কালকেই বাবা আর দাভাইয়ের সাথে কথা বলবো আমি। রিকের ব্যাপারটা না হয় জানব, কিন্তু রিয়া যেটা করতে চেয়েছিল আহিলের সাথে, সেটা কি ছিল? কিছু সময় আগে আয়েশার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসতেই আয়েশা কলটা রিসিভ করে অপর ব্যক্তির কথা শুনে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে গেল আরোহীকে নিয়ে। গন্তব্যস্থলে পৌঁছে আয়েশা যা দেখল তার জন্য আয়েশা প্রস্তুত ছিল না। আয়েশা দেখল আহিলের কোমর এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে রিয়া, আর আহিল রিয়ার কাঁধে ভর করে আছে। দেখেই বোঝা যাচ্ছে আহিল নেশায় বুঁদ হয়ে রয়েছে, কারণ এটা একটা হোটেল যেখানে মেয়েরা নাচছে আর লোকগুলো টাকা ওড়াচ্ছে, আর আহিল বার সাইডে বসে নেশায় ঝুলছে। আয়েশা এসব দেখে দুকদম পিছিয়ে যেতেই আরোহী আয়েশাকে ধরে আর সামনে থেকে একজন বলে, জ্যাক, নিজেকে সামলাও বৌদি। আয়েশা, আপনি? জ্যাক, হ্যাঁ আমিই আপনাকে ফোন করেছিলাম। আয়েশা, আপনি ইচ্ছে করে আহিলকে ড্রিঙ্ক করিয়েছেন তাই না? জ্যাক, না বৌদি, আমি এসব করিনি, আমি এখানে আহিলকে ফলো করে এসেছি। আহিল আমাকে যখন ফোন করেছিল তখন ভীষণ রেগে ছিল আর অর্ধেক কথা বলেই ফোন রেখে দেয়। তখন আমি ওর লোকেশন ট্র্যাক করে এখানে আসি, কারণ আমেরিকা থাকাকালীন আহিল রেগে গেলেই ভীষণ ড্রিঙ্ক করত, তখন আমি সামলাতাম, বাট এখানে ওর পিয়ে রিয়াকে দেখে আমার মনে হলো আপনাকে জানানো উচিত। আয়েশা, কিন্তু জ্যাক, আগে দিন যা ঘটেছে তা আপনাকে আমি পরে বলবো, এখন আগে আমাদের আহিলকে বাড়ি নিয়ে যাওয়া উচিত। আরোহী, বৌমনি ভাইয়াকে নিয়ে ওই রিয়া কোথায় গেল? আয়েশা আরোহী আর জ্যাকের কথা বলার মাঝে রিয়া আহিলকে নিয়ে একটা রুমের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা কেউ দেখতে পায়নি ওরা। রিয়া আহিলকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল, তখনই সেটা আয়েশার চোখে পড়ে। আয়েশা, ওই তো রিয়া বলেই আয়েশা রিয়ার পিছন করতে নেয়, কিন্তু সবাই নাচ করছে দেখে জায়গাটা ভিড় হয়ে রয়েছে, তাই আয়েশাদের যেতে একটু টাইম লাগে। আয়েশা সিঁড়ি দিয়ে উঠে দেখে রিয়া আহিলকে নিয়ে একটা রুমে ঢুকে পড়ে। আয়েশা দৌড়ে রুমের কাছে যেতেই দেখে দরজা লক। রিয়া ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। আয়েশার পিছন পিছন জ্যাক আর আরোহী এলে আয়েশা বলে, আয়েশা, দরজা লক, আমি ভিতরে যাব কি করে? জ্যাক, দরজা ভেঙে, বলেই দরজাটা ভাঙতে শুরু করল। জ্যাকের দরজায় দুবার আঘাত করার পর তিনবার আঘাত করতে নিলেই দরজা খোলার শব্দ আসে। রিয়া দরজা খুলেই ঘাবড়ে যায়। রিয়া, আয়েশা, তুমি? আয়েশা কিছু না বলে রিয়াকে এক ধাক্কা মেরে ভিতরে গিয়ে দেখে আহিল বেডে শুয়ে রয়েছে, আর আহিলের শার্টের বোতামগুলো হাফ খোলা। আয়েশা এটা দেখে রিয়ার হাত ধরে টেনে আনে আর বলে, আয়েশা, সাহস কি করে হলো আমার স্বামীর দিকে নজর দেওয়ার? আর কোনো দিন যদি আহিলের ধারে কাছেও দেখি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে আয়েশা জ্যাককে হেল্প করতে বলল, আর জ্যাক, আয়েশা মিলে আহিলকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। আর আরোহী নিজের ফোনের ক্যামেরাটা অফ করে রিয়াকে বলল, আরোহী, প্লিজ রিয়া, এবার আমার ভাইয়ার পিছন ছাড়ো, হি ইস ম্যারেড। বলে আরোহী ও বেরিয়ে গেল। আর রিয়া দাঁত কটমট করে বলল, রিয়া, সেটা কোনো দিন হবে না। আহিল আর আয়েশাকে আলাদা হতেই হবে। আজকের প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, ওর জন্য আমাদের কাছে অন্য প্ল্যান আছে। তার আগে এই জ্যাকটার ব্যবস্থা করতে হবে। আম শিওর ওই আয়েশাকে খবর দিয়েছে। শিট। আয়েশা আরোহী আর জ্যাক আহিলকে ঘরে এনে শুয়ে দেয়। এরপর আয়েশা জ্যাককে কিছু বলতে নিলে জ্যাক বলে, জ্যাক, বৌদি, এখন কোনো কথা নয়, আমি আপনাকে কালকে সকালে না হয় সব বলবো। আগে আপনি আহিলকে ঠিক করে শুয়ে দিন। আমার মনে হয় ওর জ্ঞান ফিরেছে।
কিছু একটা বিড় করছে, আপনি ওকে সামলান, আমি আসছি। জ্যাক বেরিয়ে গেলে আরোহী ও আয়েশাকে ভরসা দিয়ে বেরিয়ে যায়, আর আয়েশা আহিলের কাছে যায় ওকে ঠিক করে শোয়াতে। কাছে যেতেই আয়েশা শুনতে পায় আহিল খুব ধীরে ধীরে কিছু বলছে, অর্থাৎ বিড়বিড় করছে। আয়েশা আহিলের ঠোঁটের কাছে কান নিয়ে যেতেই শুনতে পায়, আহিল, আয়ু কেন ককরলি তুই আমার সাথে এমন? আমি তো তোকে খুব ভালো ববাসি, তাহলে ককে কেন ঠকালি আমায়? তোর দাদা যেমন আমার দিকে ঠঠকিয়ে মমেরে ফেলেছে তেতেমন তুই ও আমায় ঠঠকালি আয়ু ততু। আর বলতে পারল না, ঘুমিয়ে পড়ল। আয়েশা, দা ভাই আনিকা বৌদিকে মেরে ফেলেছে, তাও আবার ঠকিয়ে? এই জন্য আহিল আমাকে আমার ফ্যামিলিকে ফ্রড বলতো। আয়েশা এসিব চিন্তা করতে করতে আহিলকে ঠিক করে বিছানার একপাশে শুয়ে দিল আর নিজে একপাশে ঢেলান দিয়ে আহিলের দিকে একমনে তাকিয়ে ভাবতে লাগল। এখন আয়েশা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে আহিলের ঘুম ভাঙতেই আহিল উঠে বসল আর মাথা চেপে ধরল। আহিল, উফফ, মাথাটা এত ভার লাগছে কেন? আর আমি ঘরে কি করে এলাম? আমি তো হোটেলে ছিলাম। আশেপাশে তাকিয়ে কিছু মনে পড়ছে না কেন আমার? আহিল পাশে তাকাতেই দেখল আয়েশা ওর পাশে ঢেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। আহিল আস্তে করে আয়েশাকে ঠিক করে শুয়ে দিল আর কালকের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। আয়েশার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখল আহিল নেই। ধরফর করে উঠে বসল আয়েশা, আর তাকিয়ে দেখল 7টা বেজে গেছে। আয়েশা উঠে ওয়াশরুমে চলে গেল আর রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে এসে আয়েশা দেখল আহিল কোথাও নেই, তাই আহিলের মাকে জিজ্ঞেস করল, আয়েশা, মা, আহিল কোথায়? আহিলের মা, ও তো গেস্ট রুমে আছে। আয়েশা, কেন? আহিলের মা, রিয়া এসেছে, ওর সাথে কথা বলছে। মুখটা নিচু করে আয়েশা এটা শুনে আর এক মুহূর্ত ওয়েট করল না, তেড়ে মেরে গেস্ট রুমের দিকে চলে গেল আর গিয়ে দেখল আহিলকে রিয়া জড়িয়ে ধরে আছে, আর আহিল হাত আলগা করে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে আহিলের অনিচ্ছেতে রিয়া ওকে জড়িয়ে ধরে রেখেছে। আয়েশার জন্য মাথায় রক্ত চড়ে গেল আর আহিলের কাছে গিয়ে রিয়াকে টেনে আহিলের থেকে আলাদা করে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আহিল তো পুরো অবাক, এমন ঘটায় যেই আয়েশা কোনো দিন কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, সে চর মারল। আহিল বলল, চলবে।